কি কাকিমা হচ্ছে কাঁকড়া? কাঁকড়া ধরার জন্য কিন্তু কাকিমারা চলে যাচ্ছে অনেক সকালে। শীতের পোশাক পুরো নৌকার উপর ভর্তি, খুব ঠান্ডা। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দারুণ দেখার মতো। দুটো বাচ্চা, মানে হরিণী। আমরা এ যাবৎকাল কিন্তু ভেবেছি যে একটা বাচ্চা দেয়, কিন্তু না, দুটো বাচ্চা দেখা যাচ্ছে সঙ্গে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরো একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের প্রথমে খেওলা জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করব, তারপরে খয়রা জাল ফেলবো। তাহলে নদীতে যাওয়া যাক। আমরা দেখতে দেখতে কিন্তু গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে ফেলেছি। তা বাড়ি থেকে নৌকা নামানোটা দেখাতে পারিনি। আমরা গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যাই। আমরা একই সাথে হর্ষিত পাশায় আছে, আর মামের মা ডান মারছে। গাঁড়াল নদীর সাইড ধরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এই ডাঁড়ের আওয়াজ, বুটের আওয়াজ, আর নৌকোর মাথার যে জলের আওয়াজ, এক মনোমুগ্ধকর পরিবেশ, দেখার মতো। সর্বপ্রথমে কিন্তু আমরা খেওলা জাল দিয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করব। তারপরেই কিন্তু একটা ভাসনা জাল আছে, একদম নূতন বানানো হয়েছে, এখনও পর্যন্ত জালটা জলে আমরা ফেলিনি। সেই জাল ফেলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই খুব ভালো লাগে। জঙ্গলের ভিতরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, জলটা নিচেই। এই সুন্দরবন এলাকার মানুষ জীবন জীবিকার জন্য কিন্তু মাছ, কাঁকড়া, মধু এগুলো কিন্তু সুন্দরবন থেকে সংগ্রহ করে। অনেকে ভাবে যে এই সুন্দরবনের মাছ কাঁকড়াটা এটা খুব আনন্দ করে সংগ্রহ করতে এসছে, তা কিন্তু নয়। এই মাছ কাঁকড়া সংগ্রহ করে কিন্তু সংসারটাকে পুরো চালাতে হয়। তার ছেলে মেয়ের পোশাক, স্কুল খরচ, টিউশনি খরচ, এগুলো কিন্তু এখান থেকেই আমাদের মেকআপ করতে হয়। সুন্দরবনের মানুষের কিন্তু এটা কিন্তু পেশা। তা কাঁকড়া ধরার জন্য কিন্তু আমার এই কাকারাও চলে যাচ্ছে। কাকাদের একটু সুন্দর করে দেখাই। প্রচণ্ড ঠান্ডা। কি কাকিমা হচ্ছে কাঁকড়া? কাঁকড়া ধরার জন্য কিন্তু কাকিমারা চলে যাচ্ছে অনেক সকালে। শীতের পোশাক পুরো নৌকার উপর ভর্তি, খুব ঠান্ডা। খেওলা জাল বেয়ে দেখি কতটুকু মাছ পাই, বন্ধুদেরকে দেখাবো। খুব একটা চিংড়ি মাছ কিন্তু আমাদের হয়নি, তাই এই জালটা ফেলবো। জালে দেখি কি মাছ জড়ায়। পড়েছে মাছ, কেউ হচ্ছে খালি। অল্প পড়েছে কিছু। এই খালেরা বাবে বাইরে দিয়ে বাইরে যাও। বাবা জাল ফেলা একসঙ্গে, মাথা বাইরে বড় বলটা ফেলা। হ্যাঁ ভাই, শোল নিজের থেকে চলে যাবে। হ্যাঁ, তুমি বাঁ হাতে বুটে নিয়ে বইয়ে দাও, সোজা করে দিকে বাঁ হাতে বুটে নাও। ও শোল নিজের থেকে টানে চলে যাবে।
কথা কুল হবে তো। আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় এসেছি, একটা হরিণও দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে। দেখা যাক বন্ধুদেরকে কত টাকা দেখাতে পারছি। ওই মা আর বাচ্চা ওই দেখা যাচ্ছে ভিতরে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। নিচু তো করা দেখা যাচ্ছে না। ওই সাইডে গিয়ে দেখা যাচ্ছে। বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকটা ভিতরে। হ্যাঁ দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। দারুণ দেখার মতো। দুটো বাচ্চা, মানে হরিণী আমরা এ যাবৎকাল কিন্তু ভেবেছি যে একটা বাচ্চা দেয়, কিন্তু না, দুটো বাচ্চা দেখা যাচ্ছে সঙ্গে। বাচ্চা দুটো দেখা যাচ্ছে না। প্রচুর বানর কিন্তু এখানে জড়ো হয়েছে। মানে এই গভীর জঙ্গলে এত পরিমাণে বানর কিন্তু আমরা কোনোদিনই দেখিনি। কেউ বা গাছে উঠছে, কেউ বা চড়ে, প্রচুর অনেকগুলো। আমরা নদীর থেকে মাছ ধরে বাড়ি চলে আসলাম। তো মাছ তো বেশি পাইনি, খয়রা জালও পাইনি, চিংড়ি মাছও বেশি পাইনি। আর মামের বাবা গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে চলে যাচ্ছে, আর এই ফাঁকে নান্টু কলকাতায় ঘুরতে যাচ্ছে। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে চলে আসলাম বাড়ি থেকে একটু দূরে, কলকাতাতে দাদার বাড়িতে। তা দাদাকে আপনারা হয়তো অনেকেই চেনেন, কারণ এর আগে আমাদের বাড়িতে গিয়েছিল দাদা। সেই দাদার বাড়িতে আমি আর আমার একটা বন্ধু চলে এসেছি। তা দাদা এখন আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। দাদাকে একটু দেখাই, অবশ্যই চিনতে পারবেন। নমস্কার অজানা সুন্দরবনের বন্ধুরা। আজকে অজানা সুন্দরবনের তো আপনাদের সমরেশ আজকে আমার বাড়িতে। আমাদের কাছে সমরেশ হচ্ছে নান্টু। আজকে সমরেশ যখন আমাদের বাড়িতে এসছে, সমরেশকে তো একটু কলকাতা ঘোরাতেই হয়, না ঘোরালে তো চলে না। তাই আজকে সমরেশকে নিয়ে আমরা একটু বেরোবো। বেলাও পড়ে গেছে, কারণ ওদের ওখান থেকে বাড়ি থেকে এখানে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ সময় রাস্তায় কাটিয়ে সময় চলে গেছে, সেই জন্য দেরিও হয়ে গেছে, সন্ধ্যের দিকে এগোচ্ছে। তাই যাই সমরেশকে নিয়ে একটু কলকাতায় ঘুরে আসি। যদি সম্ভব হয় আপনাদের সবাইকে এই কলকাতা সমরেশ কোথায় কোথায় ঘুরছে নিশ্চয়ই দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে দাদাদের বাড়ি। আমাদের এখন কোথায় যেতে হবে? আমরা এখন যাব, দেখি যদি একটু ভিক্টোরিয়ার দিকে যাওয়া যায়, তারপরে মেট্রো করে আমরা ময়দান নামবো। ময়দান নেমে একটুখানি ঘুরবো, ঘুরে টুরে তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। চলো এবার যেদিকে যাওয়া যায় চলো। আমরা তিনজনে চলে আসলাম নেতাজি সদনে। এখান থেকে আমরা মেট্রোতে উঠব, উঠে চলে যাব রবীন্দ্র সদনে। আর সন্ধ্যার টাইমে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সদনে। এটা রবীন্দ্র সদনের সামনের দিকটা।
আর সন্ধ্যার টাইমে আমরা রবীন্দ্র সদনে এসে দেখি এখানে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স হচ্ছে, তা সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মিউজিক কনফারেন্সের অনুষ্ঠানটা দেখার পর দাদার সাথে একটু রবীন্দ্র সদনটা ঘুরে দেখলাম, তারপর চলে আসলাম সোজা ভিক্টোরিয়াতে। আর ভিক্টোরিয়াতে এসেই প্রথমে 3 জনের 3টে টিকিট কেটে নিলাম, আর তারপর দাঁড়িয়ে পড়লাম লম্বা লাইনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ঢুকতে পারলাম ভেতরে। তা ভেতরে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এরপর ভিতরে এসে আমরা 3 জনের সিটে বসে পড়লাম, কারণ 6:30 থেকে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড। তা ভিক্টোরিয়ার যে লাইট অ্যান্ড সাউন্ড সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা যারা দেখেননি ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি রেডিও আজাদ হিন্দ, স্থানীয় সময় 2টো, ভারতীয় সময় সন্ধ্যে 6:30। আমি সেই সময়ের আবিষ্কার যখন শব্দ তরঙ্গে সওয়ার হওয়া শেখেনি, কিন্তু বেতার হয়েও আমি চোখের পলকে সহস্র মানুষের মধ্যে যোগাযোগের তার জুড়ে দিতাম। প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি দেশ, প্রত্যেক সভ্যতারই একটি দিশার প্রয়োজন হয়, এবং সেই সভ্যতা যদি পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার সংগ্রামে ব্রতী হয় এবং সেই সময় নিজেদের কথা পৌঁছে দেবার কোনো সহজলভ্য মাধ্যমকে পাশে পাওয়া যায়, মানুষকে জোটবদ্ধ করার উপায় পাওয়া যায়, তাহলে সংগ্রামে গতি আসে। সেই সময় আমি এই কাজটাই করছিলাম। আমি সুভাষ বলছি। আরে, এ তো সুভাষচন্দ্র বসু। কোত্থেকে বলছেন? নেতাজি রেডিওতে বলছেন। কোথায় আছেন উনি? দেশ থেকে অনেক দূরে, কে জানে কোথায় আছেন। উনি বলছেনটা কি? আজ আমরা এবং আমাদের মাতৃভূমি বিশ্ব ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আজ আমি সমস্ত স্বাধীনতাকামী ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ততক্ষণ অবধি আপনারা লড়াই করুন যতক্ষণ না আমাদের মাতৃভূমি স্বাধীন হয়। জয়
হিন্দ। 1939 বিশ্ব ইতিহাসে এমন এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনার সাল, যে যুদ্ধ বিনাশের নতুন পরিভাষা গড়ে দিল। পরাধীন ভারতবাসী স্বাধীনতার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। ভাইসরয় ফরমান দিলেন, বিশ্বযুদ্ধ চলা অবধি ভারতীয়রা যেন নিজেদের স্বাধীনতা নিয়ে কথা না বলে। ফরমানের বিরোধিতায় ভারতের পরগনা পরগনায় কংগ্রেস সরকার ইস্তফা দেওয়া শুরু করল। সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছাড়ার পর নিজের সংগঠনকে মজবুত করার কাজে ব্যস্ত ছিলেন। তার মত ছিল ভিন্ন। স্বাধীনতা অর্জনের জন্য এখন কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। অহিংসা খুবই পবিত্র নীতি, কার্যকরীও বটে, কিন্তু যখন তাতে কাজ হয় না তখন অন্য রাস্তা খুঁজতেই হয়। ভারতের জন্য এ এক সুবর্ণ সুযোগ। ব্রিটিশ শাসনের সাথে আর কোনো সমঝোতা নয়। অল পাওয়ার টু ইন্ডিয়ান পিপল। সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে আবার জেলে বন্দী করা হয়। সুভাষের পক্ষে লড়াই করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাতো, কখনো বিদেশে নির্বাসিত করত, কখনো বা নজরবন্দি করত। মাতৃভূমির মুক্তিই ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায়। এটাই সঠিক সময়। রাষ্ট্রের লড়াই আমায় এইবার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করে লড়তে হবে। যেভাবেই হোক আমায় জেল থেকে বেরোতেই হবে। হ্যাঁ, আমি আমরণ অনশন করব। জেলের বাইরে আসতে অহিংসার এই অস্ত্রটি খুবই কাজে লাগল। তিনি মুক্তি পেলেন বটে, কিন্তু বাড়িতে নজরবন্দি হতে হলো তাকে। ইউরোপে বিপুল সংখ্যায় যুদ্ধবন্দীরা শরণার্থী হয়ে রয়েছেন। কোনোভাবে তাদের একত্রিত করতে পারলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বিপুল শক্তি নিয়ে ঝাঁপ দেওয়া যেতে পারে। 1941-এর 17ই জানুয়ারির মধ্যরাতে ভাইপো শিশিরের সহায়তায় গলাবন্ধ শেরওয়ানি, ঢোলা পায়জামা আর অস্তরখানি টুপি পরিহিত মোহাম্মদ জিয়াউদ্দিন রূপী সুভাষ ভারতের সীমার বাইরে চলে গেলেন। আকবর শাহ নামে এক ব্যক্তি কাবুল অবধি পৌঁছতে সাহায্য করলেন। তারপরে দীর্ঘ যাত্রা পথ অদম্য উদ্যমে তিনি একাই পাড়ি দিলেন। সুভাষ নানান ছদ্মবেশে সবার চোখে ধুলো দিয়ে কোন রকমে বার্লিন অবধি পৌঁছে গেলেন। যে মাটিতে সুভাষ জন্ম নিয়েছিলেন সেই মাটির মুক্তির জন্য তাকে দেশের মাটি থেকে দূরে চলে যেতে হবে। 1897 সালের 23শে জানুয়ারি, যে বছর মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছিল, সেই বছরেই তৎকালীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কটক শহরে জন্ম নেন সুভাষ। কালক্রমে যিনি হবেন এই ভিক্টোরিয়ার শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অন্যতম কান্ডারি। ভারত আজও নেতাজির এই যোগদানের জন্য কৃতজ্ঞ হোক।
ভিক্টোরিয়া থেকে বাড়ি ফেরার পথে দাদা আমাদেরকে নিয়ে গেল শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সারা দিনের শেষে নানটুকে নিয়ে চলে এলাম, মানে আপনাদের সমরেশকে নিয়ে চলে এলাম মা করুণাময়ী কালীগঞ্জে মা করুণাময়ী মন্দিরে। আজকে অমাবস্যা, আজকে আমার মামা আপনাদের শিবাইশ মণ্ডল তো কাঁকড়া করতে গেছে, কিন্তু আজকে আমি নানটুকে নিয়ে চলে এলাম সেই অমাবস্যার বলে আজকে মন্দিরে পুজো। এখানে আমাদের বাড়ির কাছেই একটা কালী মন্দির আছে, মা করুণাময়ী কালী মন্দির, সঙ্গে শিব মন্দিরও আছে, সেখানে পুজো চলছে, পুজো আরতি চলছে, তাই নিয়ে এলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে শুধু কালী মায়ের পুজো হয় না, কালী মায়ের পাশাপাশি এখানে শিব মন্দিরও আছে। এখানে বাবা ভোলেনাথেরও পূজা হয়। শিব মন্দিরটা আপনাদেরকে একটু দেখাই। ভিক্টোরিয়া থেকে বাড়ি ফেরার পথে একটা কালী মন্দিরে নিয়ে গিয়েছিল দাদা, সেখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন দেখা যাক বৌদি কি ব্যবস্থা করেছে রাত্রেবেলা। নান্টুর বৌদি নান্টুর জন্য কী ব্যবস্থা করেছে, খুব অল্প সময়ের জন্য নান্টু আমাদের কাছে এসেছিল। তা আপনারা দেখতে থাকুন। বাড়িতে চলে এসেছি, বৌদি ব্যবস্থা করেছে রাত্রেবেলা বিরিয়ানি। এটাই আমার বৌদি। এই প্রথম নান্টু তার বৌদিকে দেখলো। আমি হচ্ছে নান্টুর দাদা আর শিবাইশ মণ্ডলের ভাগ্নি। তো খুব অল্প সময়, মানে অল্প সময়ে এদিক ওদিক ঘুরে আসার পরে নান্টুকে একটুও রেস্ট না দিয়ে কলকাতায় যতটুকু সময় ও ছিল আমার সাথে, কালকে সকালেই হয়তো আবার নান্টু চলে যাবে ওর দাদুর বাড়িতে, তারপরে ওর জেঠুর বাড়িতেও যেতে হবে। কলকাতায় যখন এসছে তখন তো ওকে সবার কাছেই একবার একটু দেখা না দিলে খুব মুশকিল। সেই জন্য নান্টুকে কালকে সকালেই আমাকে ছেড়ে দিতে হবে, কোনো উপায় নেই। এই অল্প সময়ের মধ্যে যতটুকু ঘোরাঘুরি হলো, নান্টু আমার বাড়িতে এলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আপনারা সময় পেলে আবার যাবে। নিশ্চয়ই যাব। তোমার বৌদি বাঘ দেখলে ভয় পায়, হ্যাঁ, বলে ওখানে ভয়ের ব্যাপার আছে, আমি যাব না, হ্যাঁ, কিন্তু আমি নিশ্চয়ই নিয়ে যাব, সেটা কোনো বড় ব্যাপার নয়। আর বন্ধুদের বলবো একটাই কথা, আমি ভিডিওগুলোর কমেন্টস পড়তে দেখছিলাম অনেকেই মনে করছেন যে এগুলো এআই দিয়ে তৈরি। যদি এরা এআই দিয়ে তৈরি করতে পারতো তাহলে এদের জীবন জীবিকা কি করে আর মাছ কাঁকড়া ধরে এইভাবে চালাতে হতো, তাহলে তো তারা এআই করেই তারা তাদের জীবন জীবিকা চালাতে পারত। বন্ধুদের কাছে নিবেদন করব যে এইভাবে মানে কমেন্টস না করে ওদেরকে ডিসহার্টেড না করতে, এদেরকে উৎসাহ দিন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, তাতে এরা উৎসাহ পাবে, ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবে। সুন্দরবনকে আমরা যারা সবসময় যেতে পারি না, সুন্দরবনকে আমাদের সামনে তুলে ধরতে পারবে। এইভাবেই পাশে থাকুন, এটাই আমাদের কামনা। আপনারাও থাকুন পাশে, তাহলে এরা উৎসাহ পাবে আমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। নাও নান্টু কিছু বলো। তাহলে কথাবার্তা করবো না বেশি দেরি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।